তো আসসালামু আলাইকুম। আমাদের সেকেন্ড টাইম কামব্যাক সিরিজের আজকে আমাদের ৩য় এপিসোড এবং ৩য় এপিসোডে আমরা আরো একজন সেকেন্ড টাইমার স্টুডেন্টের সাথে কথা বলব। এবং এই সেকেন্ড টাইমার হচ্ছে আমাদের সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইটেরই একজন শিক্ষার্থী, যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, একাধারে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সে ভালো পজিশনে কিন্তু চান্স পেয়েছে। আমরা তার থেকে শুনবো কিভাবে আসলে এতগুলো বিশ্ববিদ্যালয়ে সে পজিশনে আসছে এবং তার সেকেন্ড টাইম জার্নিটা কেমন ছিল। যেখান থেকে তোমরা যারা এইচএসসি ২৪ ব্যাচ, তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তোমরা তার জার্নিটা থেকে তোমরা কিছু হলেও শিখতে পারবা এবং তোমরা কিছু হলেও ইন্সপিরেশন পাবা। তো হামজা, তোমার কোথায়, কোথায় কি পজিশন আসছে এবং বিস্তারিত তোমার পরিচয়টা একটু স্টুডেন্টদেরকে বা অডিয়েন্সদেরকে দিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ হামজা। আমি বিএফ শাহীন কলেজ কুর্মিটোলার একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি সেকেন্ড টাইম জার্নিতে আমার প্রাপ্তির মধ্যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৩৮তম হয়েছি বি3 ইউনিটে, এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে আমার ১২৩৯তম হয়েছি, এবং আমার কেইউতে ৭৮৩তম, এবং জিএসটিতেও আমার একটা ভালো আলহামদুলিল্লাহ মেরিট এসছে। আচ্ছা, তার মানে ওভারঅল তুমি অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে একটা তোমার কামব্যাক কিন্তু করে দেখাইছো। এখন আসো, তোমার জি। ফার্স্ট টাইমের অ্যাডমিশনটা কেমন ছিল? ফার্স্ট টাইমে কি একদমই কোথাও চান্স হয় নাই? ফার্স্ট টাইমে ভাইয়া বলতে আসলে সত্যি কথা বলতে আমার একটা জায়গায়ও চান্স হয় নাই। আমি ফার্স্ট টাইম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম। বাট আমার আচ্ছা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটার মধ্যে অনেক মানে ঘাটতি ছিল। সো হুম, তারপরেও ভার্সিটিতে এসে আমার তো বায়োলজিতে দুর্বলতা ছিল অনেক। কারণ আমি আমার 4 সাবজেক্ট ছিল। সো হুম, হুম। ওভারঅল আমি এক্সাম অনেক দিয়েছি। কিন্তু শেষমেশ সেই হতাশাই হইতে হয়েছে ফার্স্ট টাইম। আচ্ছা, এখন ফার্স্ট টাইম যখন হয় নাই, তখন আসলে সেকেন্ড টাইম নেওয়ার সিদ্ধান্তটা কেন আসলো? যে সেকেন্ড টাইমে দিতে হবে অথবা অন্য কোথাও ভর্তি হওয়ার সিদ্ধান্তটা মানে বাদ রেখে কেন সেকেন্ড টাইমটা নিলা? ব্যাস ফার্স্ট টাইমে কোথাও না হওয়ার পর সেকেন্ড টাইমে খুবই ডিপ্রেসড ছিলাম। মানে খুবই হতাশা ছিলাম। বাসা থেকে মানে আ তেমন একটা হচ্ছে বলত যে, "তুমি সেকেন্ড টাইম দাও, তোমার একটা সুযোগ আছে।" পরে বাসা থেকে বলছিল যে প্রাইভেটে ভর্তি হয়ে যেতে। হুম, কিন্তু আমার একটা মানে পার্সোনাল বলতে, আমি যেখানে থাকি মানে আমার হচ্ছে গ্রামের বাসা চুয়াডাঙ্গার। আমি ছোট থেকে যেখানে আমার মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে, ওখানে আমরা একসাথে ফ্রেন্ড সার্কেল মিলে আমি বড় হয়েছি। আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে ৫ জনের। সো আমার ফার্স্ট টাইমে আমি বাদে ওই বাকি ৪ জনেরই হচ্ছে পাবলিকে হয়ে গেছিল। সো আচ্ছা, আচ্ছা। ওইটা দেখে মনের মধ্যে অনেক খারাপ লাগা, মানে ধাক্কা লাগছিল। যখন ওরা একসাথে বসতো, ৪ জন কথা বলতো। আ ওদের ভার্সিটি নিয়ে আমি কথা বলতে পারতাম না। খুবই খারাপ লাগতো যে ওরা ৪ জন হয়ে গেল, কেন হবে না? হুম, সো হুম। বাসায় চুপচাপ থাকতাম। প্রিপারেশন নিবো কি নিবো না ভাবছি। পরে আব্বু বলল, আমার আব্বু অনেক হচ্ছে অ্যাপ্রিশিয়েট করে আমাকে। আমার ভাইয়া আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে। সো দেখলাম ফ্যামিলির সাপোর্টটা ফুল খারাপ পাইছো লাগা কাজ নাকি? করে কি, একটাবার চেষ্টা করে দেখাই যাক না। যখন চেষ্টা করব, তো দিন শেষে আল্লাহ তাআলা তো কবুল করতেও পারে। তখনও তো হুম। আমি আমার ফ্রেন্ডের সাথে বসে বলতে পারবো যে আজ আমিও পাবলিকিয়ান। তোদের সাথে একসাথে গল্প করতে পারবো ভার্সিটি। এটা নিয়েই ওই সেকেন্ড টাইম হচ্ছে এক্সাম দেওয়ার চিন্তা ভাবনা করা। আচ্ছা, এখানে আমি একটু বলি, মানে তোমার ফ্রেন্ডরা ভালো জায়গায় পড়তেছে। তো এই জিনিসটা তোমার খারাপ লাগার চেয়ে কি জেদটা বেশি আসছে নাকি? যে না, আমি একটা জেদ চলে আসছে, না আমিও ওদের সমপর্যায়ে বা আ আমিও ওদের মতো, এই জিনিসটা কি আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা। মানে জেদটা আসছিল যে আমরা একই সাথে পড়াশোনা করলাম, একইভাবে। সো আমরা কি ছোটবেলা থেকে যখনই পড়াশোনা করেছি, আমাদের স্কুল আলাদা হলেও আমাদের ফ্রেন্ডশিপ, কোচিং সব একই ছিল। তো ওরা যদি ভালো কিছু করতে পারে, তাহলে আমি কেন পারব না? হয়তোবা আমার চেষ্টায় কোনো গাফিলতি ছিল বা আমি চেষ্টা করে পারি নাই। সো আরেকটু চেষ্টা করে দেখা যাক, যদি আল্লাহ তাআলা কবুল করে। এই একটা জেদ আলহামদুলিল্লাহ মনের কবুল। মধ্যে কাজ করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কবুল আল্লাহ তাআলা করছেও এবং ভালোভাবেই করছে। আ এখন আসো, ফ্যামিলি সাপোর্টটা আমার মনে হয় যে তুমি একটু আগে যেটা বললা, তোমার আব্বু সাপোর্ট করছে, আন্টি সাপোর্ট করছে, তোমার ভাইয়া সাপোর্ট করছে। তার মানে ফ্যামিলি সাপোর্টটা ফুল ছিল, তাই না? আমার ফ্যামিলি সাপোর্ট বলতে ফার্স্ট টাইম এ তো হচ্ছে হ্যাঁ, সাপোর্ট করছে যে তুমি সেকেন্ড টাইম দাও। বাট সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি। এই জার্নিটা হচ্ছে ধৈর্যের সাথে আগাতে হবে। হুম, এখন হুম, এই হুম। ধৈর্য মনে করেন সময় অনেক লম্বা। বাট আব্বু বাজারে যেত, লোকজন জিজ্ঞেস করত, আপনার ছেলে কোথায় চান্স পেয়েছে? আব্বু বলতে পারত না। সেই কথাগুলো ফোনে আমাকে বলত, ভাইয়াকে বলত।
ভাইয়া আমাকে কোনোদিন কিছু বলে নাই, এত চাপ দেয় নাই। বাট আম্মু আমাকে বলতো আসলে যে, "সবার চান্স হয়ে যাচ্ছে, তোমার কেন হচ্ছে না?" এই যে কথাগুলা মানে মেন্টালি কেমন একটা হয়ে যেতাম যে আসলেই আমি চেষ্টা করতেছি কেন পারতেছি না। তো মনে খারাপ লাগা কাজ করত। আব্বু-আম্মুর মানে কোথাও বলতে পারত না যে আমার ছেলে এখানে হয়েছে। আর সবার যেত জিজ্ঞেস করে আশেপাশে যে, হুম। "ছেলের কোথায় হচ্ছে? আশেপাশে অনেকজনের হয়ে যাচ্ছে। আপনার ছেলের হচ্ছে না, পড়াশোনা করে না।" এই অসংখ্য কথা মাথায় নিয়ে তারপর তবে মাঝে, মাঝে অনেক খারাপ লাগতো। আমি আম্মুর সাথে বলতাম, "তুমি আমাকে এই বিষয় নিয়ে কোন কথা বলবা না।" আব্বু মানে আমাকে এগুলা মাঝে, তুমি সাঝে বলত, ফ্রাস্ট্রেটেড করে দিত। "নিজের তো ঠিক কথা তো আছে? শুনতেই হবে। এই চান্স পাও বিষয়গুলো তুমি নাই, খুব কথাই কষ্ট তো শুনতে হবে।" বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আসি আমরা পড়াশোনার ক্ষেত্রে আসি। তো 2nd টাইম জার্নি শুরু করার পরে যেহেতু একটা লম্বা সময়ের জার্নি এবং আমি আমাদের প্রত্যেকটা এপিসোডে এই প্রশ্নটা আমি সবাইকেই করি এবং যেটা আসলে 2nd টাইমার প্রত্যেকের দরকার। এই 2nd টাইম জার্নিতে রেগুলারিটিটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ এখানে রেগুলারিটি না থাকলে কারণ 2nd টাইমারদের কিন্তু অনেক স্কোপ আছে। তোমরা অনেক বেশি এক্সপেরিয়েন্সড, 1st টাইমারদের থেকে অনেক সময় পাও। কিন্তু লাস্ট মোমেন্টে এসে যদি রেগুলার যারা থাকে তারা কিন্তু নিশ্চিত চান্স পেয়ে যায়। আমি খেয়াল করে দেখছি। জি, এবং আমাদের ব্যাচেও যারা রেগুলার ছিল দেখবা, যারা মেসেঞ্জারে পটপট করতেছে সারাদিন ওরা কিন্তু রেগুলার ছিল। মেক্সিমামই কিন্তু চান্স-টান্স পেয়ে গেছে। হ্যাঁ? তো এই জি, জিনিসটা আমি খেয়াল করলাম। এবং কয়েকজন দেখলাম যে যারা হয়তোবা আমি ব্যাচের সবাইকে আমি চিনি না। বাট তোমাদেরকে যেমন চিনতাম যে তোমাদেরকে সবসময় দেখতাম। বাট জি, অনেককে চিনি না। ওরা কিন্তু আমি চান্স অনেকেই পাই নাই। দেখলাম যে। কারণ এই যে রেগুলার হয়তোবা ছিল না, ক্লাসেও আমি কখনো দেখিনি। বাট তোমাদেরকে পাইছি এবং তোমরা সবাই কিন্তু হ্যাঁ। চান্স-টান্স পেয়ে গেছো। তো এখন এই যে রেগুলারিটিটা এইটা আসলে কিভাবে মেইনটেইন করতা? মানে একটা ধৈর্যের কি একটা মানে বিরক্তি চলে আসতো না? মানে রেগুলারিটিটা মেইনটেইন করতে কিনা? এটা একটু বলো তো। আ হ্যাঁ, আর রেগুলারিটি বলতে ভাইয়া ফার্স্ট টাইম এ যখন মানে আমার ওই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর পর ভার্সিটিতে এসে আমি বায়োলজিটা কভার করতে পারিনি। মানে তখন আমি রেগুলার ছিলাম না। মানে পড়তাম, পড়তাম না। তখন ওকে। একটা ওভার কনফিডেন্স কাজ করত যে ম্যাথ পারি তো হয়ে যাবে কোন না কোনভাবে। দাগাবোই তো। মানে আমার পার্সোনাল মত ছিল এমন যে আমি পারবো যে দাগায় দিয়ে আসবো, একটা না একটা তো মেরিট চলে আসবে। আসলে পরীক্ষার হলে যখন যেয়ে বসতাম তখন বাস্তবতা বুঝতে পারতাম। আসলে আমি পারতেছি না। কারণ আমি অনেকজনের থেকে পিছাই। কারণ আমি এক্সাম দেই নাই ঠিকমতো রেগুলারিটি। হুম, কনসেপ্ট হুম, ক্লিয়ার করি নাই ঠিকমতো। আসলে রেগুলারিটি ছাড়া এগুলো পসিবল না। আমি যদি হুম, ওই যে আপনার আমি যদি একটা দিনে ৭-৮ ঘন্টাও পড়ি আর একজন ১৫ মানে ১৬ ঘন্টাও পড়ে। যদি আমি রেগুলারিটি যদি আমি অল্প টাইম করেও পড়ি, তো ইনশাআল্লাহ সব মানে কনসেপ্ট কভার হয়ে যাবে আশা করি। এক্সাক্টলি, এটা যদি এক্সাক্টলি। আমি প্রতিদিন পড়ার ফ্লোর মধ্যে থাকি, তখন আমার মাথার মধ্যে অলওয়েজ একটা কোয়েশ্চেন বারবার ঘুরবে। যে এই কোয়েশ্চেনটা পারতেছি না। এক্সাম দেওয়ার পরে এই কোয়েশ্চেনটা আমি বারবার ভুল করতেছি। ওই কোয়েশ্চেন গুলো সলভ করা। যেটা আমি 2nd টাইমে এসে আপনার এক্সামের মানে আপনারা যে এক্সাম গুলা নিতেন বিশেষ করে হচ্ছে যখন ওই যে অধ্যায়ের ক্লাস শেষে যে প্র্যাকটিস শিটটা ৫০ টা কোয়েশ্চেনের ৫০ টা আচ্ছা কোয়েশ্চেন ছিল। পরিমাণগত কথাটা আমার বেশি করে মনে আছে। ওটা একটু বেশি কোয়েশ্চেন ছিল ৭০ টা মতো। আমি এটাতে ৭০ টা পরীক্ষা না দেওয়ার মধ্যে আমি কোয়েশ্চেন সলভ করতাম। মানে মেইনলি আমি সূত্রগুলো বারবার মনে করার ট্রাই করতাম যে এই কোয়েশ্চেনটা যদি পরবর্তীতে আসলে আমি আর ভুল না করি। আমি ওই এক্সাক্টলি। মেইনটেইন টা করতাম, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতাম। প্রতিদিন না আমি কোনো না কোনো আপনাদের এক্সামের এক্সাম বা আগে পরের এক্সাম হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ডবল করে দেখে নিতাম। যাতে ইনশাআল্লাহ আমি মনে করতাম যে এই কোয়েশ্চেন গুলাই ঘুরা-ফেরায় নাহলে কনসেপ্ট টা আসবে। এর বাইরে এগুলাই তো তো আসার আর কোনো বাইরে চান্স নেই। জি, হ্যাঁ, এই জিনিসটা মানে খুবই একটা ইম্পোর্টেন্ট কথা বলছো যে আসলে রেগুলারিটি জিনিসটা হ্যাঁ, একটা স্টুডেন্ট ১৫-১৬ ঘন্টা একদিন পড়লো, ২ দিন গ্যাপ দিল। এটা আমার দরকার নাই ভাই। তুমি জি, আমি সবসময় বলি যে একটা 2nd টাইমে তুমি এত পড়ার দরকার নাই। তোমার আমি বলি না যে সারাদিন পড়ো। বাট তুমি যদি একটা 2nd টাইমে দিনে মাত্র ৮ ঘন্টা, সকালে ৪ ঘন্টা পড়লো, রাতে ৪ ঘন্টা পড়ো। কোন সমস্যা নেই। দিনে ৮ ঘন্টা করে তার যদি প্রত্যেকটা দিন এই জিনিসটা কন্টিনিউয়াসলি থাকে, সে চান্স পাবেই। কারণ এটা একটা মানে ফ্লোটা থাকলে হচ্ছে কি তুমি যে কি পড়তেছো সেটা তুমি আসলে আইডিয়া করতে পারো। কি পড়ছো, কতটুকু তোমার কাভার হইছে না হইছে এই জিনিসটা কিন্তু তোমার একটা আইডিয়া থাকে। আর তুমি একদিন পড়ে, একদিন তুমি সারাদিন পড়লা, পড়ার পর ২ দিন গ্যাপ দিলা। তখন আসলে তুমি কি পড়ছিলা সেটাই তোমার আল্টিমেটলি মনে থাকে না। মনে আরেকটা থাকবে না। বিষয় জি, বললা আরেকটা বিষয় বললা, হ্যাঁ, যে তোমার কোয়েশ্চেন গুলা বারবার তুমি রিপিট করতা। হ্যাঁ, এটা কিন্তু আসলে সত্যি কথা। কারণ দেখো, একটা পরীক্ষা আসলে কোয়েশ্চেন কোত্থেকে করে? একটা পরীক্ষা জি, কোয়েশ্চেন করে বই থেকেই তো করে, তাই না? ঘুরায় ফিরায়া একটা চ্যাপ্টারের মধ্যে কয়টা টাইপার থাকে? এই যে পরিমাণগত রসায়নের কথা বললা, যে এই চ্যাপ্টারে আসলে মেক্সিমাম ১৫ টা টাইপই আছে। অথচ আমরা হ্যাঁ, কোয়েশ্চেন দেই কয়টা? একটা এক্সাম নিলেও ৫০ টা কোয়েশ্চেন থাকে বা প্র্যাকটিস শিটে ৭০ টা কোয়েশ্চেন থাকে। তার মানে ঘুরায় ফিরে কিন্তু সেম জিনিসটাই আসতেছে। বাট এই জায়গায় জি, হচ্ছে রিপিটটা করলে যেটা হয় তোমার, যে একটা স্টুডেন্ট যখন রিপিট করে তখন আসলে সে টাইপটা কভার করতে পারে। মানে তুমি ধরো টাইপ কভার করতে প্যাথোলজিক্যাল রূপান্তর পড়লা।
প্যাথোলজিক্যাল রূপান্তরে তুমি টাইপটা যখন কভার হয়ে গেলা, প্যাথোলজিক্যাল রূপান্তর থেকে যদি জাহান্নাম থেকে কোয়েশ্চেন দেয়, তারপরে তুমি এটা অ্যান্সার করে আসতে পারবা। তো এই জি, জিনিসটাই হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট। আমি তোমার কথা থেকে যেটা বুঝলাম আরকি। তো মোটামুটি পড়ার একটা রেগুলারিটি ছিল এবং মানে বারবার জিনিসগুলোকে রিপিট করতা। ওকে। জি। প্রতিবন্ধকতা তো একটু আগে বলছে। এর বাইরেও কি কোনো স্পেশাল প্রতিবন্ধকতা ছিল কিনা যেটা তোমাকে আসলে খুবই হতাশ করে দিছে? এরকম কোনো মেমোরেবল কিছু মানে যে প্রতি প্রতিবন্ধকতা বলতে ভাইয়া জার্নিটা তো অনেক লম্বা। হুম, এখানে হুম, ফার্স্ট অফ অল খুবই ধৈর্য থাকতে হবে। কারণ জার্নিটাতে তো মানে 2nd টাইমের ১ম এক্সাম আমি বিইউপি দিছিলাম। সেটাতেও আমার মেরিট আসে নাই। সো ১ম এ আবারও একটা ধাক্কা দিয়ে শুরু করছিলাম। তো নিজের কাছে সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারায় যায়। ফার্স্ট টাইমে একটা লম্বা জার্নি শেষ করছি, হয় নাই। 2nd টাইম জার্নি শুরু করতেছি, পড়াশোনা শুরু করলাম, সেখানেও হইতেছে না। ১ম সবথেকে বড় প্রতিবন্ধকতা থাকে আমার সাথে আমার নিজের ছিল। যে আমি নিজে কতটুকু নিজেকে ইনপুট করতে পারতেছি পড়াশোনার মধ্যে। যে পারতেছি না, আমি ওই জিনিসটা এমনও দিন গেছে যে এমন একটা সাবজেক্ট আমি ওই জিনিসটা ভুল করছি বারবার। আমি একটা জিনিস বারবার করতেছি। ১ বার না ১০ বার করতেছি। হুম। তো ওই প্রতিবন্ধকতার বলতে পারিপার্শ্বিকতার তো আমি অনেক মানে বাসা থেকে ঢাকায় থাকতাম, বাসায় তো যাইতাম না। তো এটা আমার খুবই নরমাল। বাসায় আমাকে ওইভাবে কেউ অতটা প্রেশার করে নাই। সবাই বলত, "পারবা তুমি তোমার মতো করে চেষ্টা করো, দিন শেষে দেখা যাবে।" তো নিজে এই একটু ঠিক জিনিসটা হুম, করছিলাম। এই নিজে জিনিসটা একটু যে ঠিক বাসায় একটা করছিলাম যে সাপোর্ট একটা দিছে না? শেষ। তোমাকে যে হ্যাঁ, বাসায় একটা সাপোর্ট দিছে তুমি পাবা। এইটা যে কত বড় ব্লেসিং। আমার পডকাস্ট গুলো হচ্ছে কি গার্ডিয়ানরাও কিছু দেখে মাঝে মধ্যে। কারণ গার্ডিয়ানদেরকে একটা জিনিসেই সবসময় বলি, একটু সাপোর্ট দিলে হয়, বেশি না। অল্প একটু সাপোর্ট দিলে হয় যে তুমি জাস্ট পারবা। এই কথাটা যদি একটা স্টুডেন্টকে বলে, তার আশেপাশে যত প্রতিবন্ধকতা থাকুক, তার কোনো কিছু আসলে গায়ে লাগবে না। যখন তার ফ্যামিলি মেম্বার্সরা বলবে যে, "তুমি পারবা।" এই জিনিসটা বললেই কিন্তু হয়ে যায়। পড়াশোনা তো এখানে হ্যাঁ, নরমাল। একটা চান্স পাইতে কি লাগে রে ভাই? এইচএসসি তে এ প্লাস এর চেয়ে সহজ হচ্ছে চান্স পাওয়াটা। সত্য কথা যেটা। চান্স পাওয়ার জন্য এত কঠিন কিছু না। এত ডিপ কনসেপ্ট লাগে না। বাট এই যে একটা সাহস, এই যে একটা আত্মবিশ্বাস, এই জিনিসটা যার চলে আসে একবার, তার কিন্তু একটার পর একটা চান্স হয়ে যায়। তুমি কিন্তু এক জায়গায় চান্স পাও নাই। তুমি ৩-৪ জায়গায় চান্স পেয়ে গেছো। কেন পাইছো? হয়তোবা একটা সময় গিয়ে তোমার সেই কনফিডেন্সটা চলে আসছে। তোমার ফ্যামিলি একটু হলেও সাপোর্ট দিছে। তো এই জিনিসটার জন্য কিন্তু তুমি চান্স পাইছো। এখানে এক্সট্রা কোনো মেরিট লাগে না, মানে এক্সট্রা কোনো মেধা লাগে না যে তোমার মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। এটা অন্তত আমি মনে করি। আচ্ছা তারপরে কন্টিনিউ করো। জি। ওইটাই যে আমি বাসা থেকে আমার ভাইয়া সবথেকে বেশি। আমি ভাইয়ার কাছে থেকে মানুষ। আমি ঢাকায় ভাইয়ার কাছে থাকি। তোমার ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ যে এতটা সাপোর্ট তোমাকে দেওয়ার জন্য। আমার ভাইয়া আমাকে পড়াশোনা নিয়ে তেমন কোনো কিছু বলত না। বলত, "তুমি এতদূর এসছো, পড়াশোনা করছো, এতদূর তুমি জানো তুমি কি করতেছো। শুধু দেখো তোমার শেষ চেষ্টা পর্যন্ত তুমি চেষ্টা করে যাও। যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে না পৌঁছাবা ততক্ষণ চেষ্টা ছাড়বা না।" এট দ্য এন্ড আমি ওইটাই মনের মধ্যে রাখছিলাম যে শেষ চেষ্টা করে যাবো, লাস্ট পরীক্ষা পর্যন্ত দিয়ে যাবো। আল্লাহ যদি কবুল করেন তো ইনশাআল্লাহ করবেন। আমি আমার চেষ্টায় কোনো ঘাটতি রাখবো না। এইভাবেই এক্সাক্ট। আগাইছিলাম। এই যে তোমার এই জিনিসের সাইকোলজিটা পুরো আমার সাথে 100% মিলে গেছে। আমি শুধু অ্যাডমিশন না, আমি আমার লাইফের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মনে করি যে আমি হচ্ছে কি জানো? যে আমি মানুষ সৃষ্টি হইছে মানুষ শুধু চেষ্টা করবে। তার প্রাপ্তি কি আসবে, তার রেজাল্টটা কি আসবে এটা আল্লাহ তাআলা ছাড়া আসলে এটা কিচ্ছু না। তুমি যত চেষ্টাই করো না কেন, আল্লাহ যদি তোমার জন্য এটা রেখে মানে নির্ধারণ করে রাখেন, তাহলে তুমি পাবা, আদারওয়াইজ পাবা না। বাট এজ এ হিউম্যান বিইং আমাদের কাজ হচ্ছে কি আমাদের একটা লক্ষ্য ধরে আমরা চেষ্টা করে যাব। বাট এই লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে না পারি তার মানে এই না যে আমার জীবনে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু হবে না। এটা না, কখনোই না। তো জীবনে তোমার অল্টারনেটিভস অনেক কিছু আছে। তোমার যদি সেকেন্ড টাইম এ চান্স নাও হইতো, তাও কিন্তু তোমার অল্টারনেটিভস অনেক কিছুই থাকতো। জীবনে বাঁচার জন্য আসলে কি দরকার? ৩ বেলা সৎ পথে উপার্জন করে ৩ বেলা খাইতে পারলেই জীবনে বাঁচা যায়। এইটুকু কিন্তু শান্তি। বাট এর বাইরেও হয়তোবা আমরা জীবনে অনেক ইমপ্রুভমেন্ট চাই বা অনেক কিছু চাই। বাট সেটা honestly যদি মানে সৎ পথে আমরা করতে পারলে যতটুকু করতে পারি সেটাই এনাফ। বাট আমাদের বেসিক থিংটা হচ্ছে কি যে আমরা ৩ বেলা সৎ পথে খাইয়া যেতে পারলেই হইছে। দ্যাটস ইট। তো এরপর আসো আমরা যেহেতু লং টাইম বেশিক্ষণ করব না। তো অসমিয়ামের সাথে জার্নিটা কেন শুরু করছিলা? এবং জার্নিটা ওভারঅল কেমন ছিল? কতটুকু সাপোর্ট পেয়েছো না পেয়েছো? একটু বলো এটা। ভাইয়া অসমিয়ামের ১ম শব্দটা বলতে গেলে আমার একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ে। আপনাদের হ্যাঁ, একটা হ্যাঁ। মাইক্রো সাজেশন ছিল এগ্রি এক্সামের ১ম মানে আমার ফার্স্ট টাইমার যেটা হচ্ছে এইচএসসি ২৩-২৪ মানে সেশনের ২৩ যেটা হ্যাঁ, হ্যাঁ। ছিল। হ্যাঁ, ২৩-২৪ সেশনে। তো আপনারা ওটা দিছিলেন হচ্ছে বেসিক্যালি যারা ময়মনসিংহ যাবে তাদের হচ্ছে হ্যান্ডে দিছিলেন আর আমাদেরকে পিডিএফ দিছিলেন। আচ্ছা। আমার হচ্ছে ঐদিনই আপনাদের ওই পেজ থেকে ওটা আমি সংগ্রহ করছিলাম। ওটা ফ্রি রাখছিলেন। সকালবেলা সত্যি হুম, কথা বলতে আমি ওটা রিভাইজ করে গেছিলাম। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার অনেক কোয়েশ্চেন আমি হুবহু পাইছিলাম যেটা পরবর্তীতে আপনি অনেক ভিডিওতে পারছো। বলছিলেন।
হুবহু সত্যি কথা বলতে হুবহু এসেছিল। তো আমার মনে ওইটা আছে থেকে আমার 26 টা প্রশ্ন হুবহু কমন ছিল। জাস্ট এক রাতের হ্যাঁ, একটা হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেন। হ্যাঁ, সত্যি কথা বলতে হ্যাঁ। আসলে আমি যখন কোয়েশ্চেন গুলো দাগাইতেছিলাম আমার মনে আছে আমার এই কথাটাই মনে হচ্ছিল। তো যখন ফার্স্ট টাইম আমার অ্যাডমিশন জার্নি শেষ হলো, শেষেরটা আপনাদের তখন ভাবলাম যে আমার অনেকগুলা মানে ফার্স্ট টাইমে তো অনেক কোর্সই কিনছি। যে প্রিপারেশন ছিল না মানুষ তো অনেক কোর্সই কেনে। আসলে ওভারঅল এই কোর্স কিনে ক্লাস ওই ১ টা ২ টা এখান থেকে একটা ক্লাস ওখান থেকে একটা ক্লাস। আসলে ওইভাবে প্রিপারেশন হয় না। তো সেকেন্ড টাইমে আমি ভাবছিলাম ফুল ফিটই ছিলাম যে আমি একটা কোর্স কিনবো, একটা কোর্স যখন আপনারা বলছিলেন এটা শেষ পর্যন্ত যাবে, মানে একদম শেষ দিন পর্যন্ত হচ্ছে আপনারা সাথে থাকবেন। তো আমি দেখলাম যে একটা কোর্সই কিনবো, এখানেই সব প্র্যাকটিস করবো, এখানেই সব ক্লাস করবো। পরবর্তীতে আপনারা তো বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে করছেন। তো ওইভাবেই অসমিয়ামকে আমার চেনা ছিল ওই ফার্স্ট টাইমে, তারপর সেকেন্ড টাইম আপনাদের সাথে জার্নি স্টার্ট করছি। আচ্ছা, আচ্ছা। ওভারঅল ক্লাস আর কেমন ছিল আর বা ওভারঅল জার্নি বলতে আমার জার্নিটা অসমিয়ামে সবসময় আপনাদের ক্লাস ছিল। বেসিক্যালি আপনি যখন আ সবথেকে খারাপ লাগছিল হচ্ছে আপনি সেকেন্ড টাইম আমাদের সময় এসে আপনি বলেছিলেন যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা আপনি ছেড়ে দিতেছেন। হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টটা আপনি শুধু দেখবেন। মানে আমাদের টাইমে এসে। তখন আপনি যখন ডিসিশনটা তারপরে দিলেন। হ্যাঁ, তারপর অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি থাকেন। হ্যাঁ, এইজন্য পরে এখন ২ টাই চালাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি এটাই প্ল্যান করলাম যতদিন এডটেকে আছে আমি ২ টাই চালাবো। এই ২ টাই নিয়ে যাবো। কারণ স্টুডেন্টরা চায় যেহেতু ওদের চাহিদাটা আমার পূরণ করা লাগবে। যতই প্রেশার হোক ২ টা সাবজেক্ট সামলানো কিন্তু আসলে অনেক কঠিন। অনেক কিছু ম্যানেজ করা লাগে। তো কষ্ট হইলেও আমি হ্যাঁ, ২ টা সাবজেক্টই দেখবো বাকিগুলা থাকবে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা অসমিয়ামের কাছে আমার হচ্ছে জার্নিটা সবথেকে বেস্ট মোস্ট ইম্পোর্টেন্ট ছিল হচ্ছে আমাদের মনিটরিংটা। আমাদের মনিটরিংটা আলহামদুলিল্লাহ ছিল। যেটা আমি অনেক স্যাটিসফাইড ছিলাম যে আপনারা সেশন করছেন, পরে আমাদের মারুফ ভাইয়া ছিল। আমি মারুফ ভাইয়াকে দেখে ইন্সপিরেশন নিতাম। সেকেন্ড টাইমে এত জায়গায় ফার্স্ট হইছে। রাজশাহী আমি আমি ইউনিভার্সিটিতে নিজেই অবাক জিএসসি হয়ে যাই এই বান্দারে দেখে যে ও হ্যাঁ। ৩ টা জায়গায় কেমনে ফার্স্ট হলো। আমি ওরে জিজ্ঞেস আমি করতেছি কেমনে সত্যি হলো? এটা আমার ইন্সপায়ার হিসেবে কাজ করছে। আর বেসিক্যালি যখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটের এক্সাম দেওয়ার জন্য তখন শুভ ভাইকে আনছিলেন। শুভ ভাইয়ের সেশনটা আমার মারাত্মক ছিল। মানে এই যে একেকটা আমাদের মেন্টর ছিল, এদের ইন্সপিরেশন গুলো মনের মধ্যে কাজ করত। যে কিছু, কিছু কথা আমাদের খুব স্মরণ হতো যে কিভাবে কি আগাবো, কিভাবে কি এক্সামটা দিব, এক্সাম হলের স্ট্র্যাটেজিটা। ফার্স্ট টাইমে তো এক্সাম দিছি। আমরা জানি। এজন্য সেকেন্ড টাইম মেন্টর ভাইয়েরা যখন বলতো তখন আমরা বুঝতাম যে ভাইয়েরা কি বলতে চাচ্ছে আসলে। আমাদেরকে কি করতে বলতে চাচ্ছে। যে এইগুলো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইং ছিল। আর অসপিএম এর সেকেন্ড যে জিনিসটা আমার কাছে সবথেকে বেটার ছিল সেটা হচ্ছে এক্সাম কোয়েশ্চেনটা। আমি যে কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করতাম ওই কোয়েশ্চেনটাই হচ্ছে আমি কোয়েশ্চেন ব্যাংকে পেয়েছি। পরে আপনাদের লাইভ ক্লাসের ম্যারাথন যেগুলা ছিল সেম কোয়েশ্চেনই। সো আমার যখন প্র্যাকটিস করা থাকতো তখন আমি অনেক হাইলি কনফিডেন্ট থাকতাম যে কোয়েশ্চেনটা এইভাবে করতে হবে শর্ট টাইমের মধ্যে। তখন আমি আবার প্র্যাকটিস করতাম যে যতটুকু শর্টে প্র্যাকটিস করা যায় কিনা। তারপর আপনারা তো শর্ট নিয়ম বলেই দিতেন। তো ওইভাবেই হচ্ছে ফুল অ্যাডমিশন জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আচ্ছা, কোয়েশ্চেন কমন পাওয়ার এটার একটা বড় কারণটা আমি তোমাকে বলি এখানেই। এটা হচ্ছে তোমরা দেখবা আমরা কিন্তু এক্সাম কিন্তু প্রচুর নিছি। এবং একটা চ্যাপ্টারের এক্সাম হলেও কিন্তু এরকম এক্সাম হল তোমরা পাও না যে ২০ মার্ক ৩০ মার্কের এক্সাম কিন্তু কখনোই নেই নাই। মিনিমাম 50 মার্কসের এক্সাম থাকতো। এটা হচ্ছে ১ম রিজন। তারপর দেখো ফাইনাল মডেল টেস্ট যখন হয়, এমনও গেছে আমরা ডেইলি ২ টা এক্সামও নিছি। রাজশাহীর জন্য দেখছো না ডেইলি ২ টা করে এক্সাম। তো তুমি একটা বান্দা যখন সেই সেকেন্ড টাইম ব্যাচে এক্সাম দিছো, জাহাঙ্গীরনগরে দিচ্ছ, তারপর গুচ্ছে দিচ্ছ, কৃষিতে দিচ্ছ, আবার আইসা রাজশাহীতে দিচ্ছ। তার মানে কি একটা চ্যাপ্টারে যখন এত কোয়েশ্চন তুমি দেখতেছো তখন আসলে এক্সাম দিতে তোমার আসলে একটা সময় গিয়ে মনে হবে যে আমি এই এক্সাম গুলো তো বারবার পড়ে আসছি। তো এই জন্য হচ্ছে কিন্তু এবং একটা চ্যাপ্টারে আর কতগুলো কোয়েশ্চেনই ভাই থাকবে বলো? একটা চ্যাপ্টারে তুমি ৫০টা কোয়েশ্চেন যদি ভালো করে দেখতে পারো, ইউনিক ৫০টা কোয়েশ্চেন, এই চ্যাপ্টারের বাইরে মানে এর বাইরে আর কিছু কিন্তু থাকে না। বাট এই জিনিসটা হচ্ছে আমরা আসলে সবসময় হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা আমি তোমাদের ব্যাচ থেকে আমি শুরু করছিলাম যে না আমি এক্সামটা একটু বেশি নিব এবং এক্সামে কোয়েশ্চেনের পরিমাণটা রাখবো বেশি। আরেকটা জিনিস প্রিন্টেড এক্সামটা রাখবো। তো তোমাদের সময় হুম, হয়তোবা রেগুলার প্রিন্টেড এক্সামটা নেওয়া হয় নাই। শুধুমাত্র ফাইনাল মডেল হুম, টেস্ট গুলাতে নেওয়া হইছে। বাট আমরা হুম। এটা টার্গেটটা একটাই ছিল যাতে বাসায় বসে একটু হুবহু এক্সামের একটা ফিলটা পাও, যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারো। বাট এখন তো আসলে আরেকটু ইমপ্রুভ করলাম যে ওদের জন্য এখন ব্যাচে যেটা হচ্ছে রেগুলারই আমরা প্রিন্টেড এক্সামটা নিব। মানে রেগুলার ২ টা এক্সাম রাখবো। তো আমি পার্সোনালি মনে করি, কেন মনে করি জানো? আমি যদি তোমার সাথে আমার অ্যাডমিশনটা শেয়ার করি, আমি মেডিকেলের ক্যান্ডিডেট ছিলাম। তো ফার্স্ট টাইম মেডিকেলের সময় আমি প্রচুর পড়াশোনা করছি। আমার মানে কি বলবো যে আসলে আমি আ একাডেমিকে বায়োলজি তেমন পারতাম না। এখন কিন্তু আমি বায়োলজি পড়াই। এবং এই বায়োলজি টোটালটা আমি শিখছি হচ্ছে তোমার অ্যাডমিশনে মেডিকেলের জন্য আইসা।
এবং এত কনসেপ্ট আমার ছিল এবং এতটাই আমি কনসেপ্ট করছি, কিন্তু একটা জায়গা আমার মিসিং ছিল, সেটা হচ্ছে এক্সাম। আমার এখনো মনে আছে আমি আহ, পুরা ফার্স্ট টাইম এডমিশনে মানে মেডিকেল এডমিশনে আমার তো কোভিড এর ব্যাচ ছিল, আমি টোটাল গুনে গুনে 3টা এক্সাম দিছি, মাত্র 3টা প্র্যাকটিস এক্সাম দিছিলাম। এবং আমার মনে হয়েছিল না যে আমার প্রিপারেশন তো ভালো, আমার প্রিপারেশন ভালো, আমি ভালো পড়তেছি, আমি কনসেপ্ট ভালো। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি বিশ্বাস করবে না, আমি হয়তো তোমাদের ক্লাসে বলি যে আমার গুনে গুনে 60টা কোয়েশ্চেন আমি যেগুলো একদম 100% পারি, এগুলো আমি ভুল করে আসছি। আলটিমেটলি হয়তো আমার 2.5 মার্কের জন্য মেডিকেলে চান্স হয় নাই, বাট আমার যদি সেই 60টা কোয়েশ্চেন আমার হয়ে যেত, আমি কিন্তু ঢাকার মধ্যে একটা মেডিকেলে পড়তে পারতাম। এবং হুম, আমি ফাইনালি রিয়েলাইজ করলাম আমার কেন চান্স হয় না, আমার এই একটা কারণেই হয় নাই, আমি ফার্স্ট টাইমে মানে এক্সাম দিতামই না, মানে প্র্যাকটিস করতামই না। এবং যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম এবং একটা সময় যখন আমার এই সেক্টরে জার্নিটা শুরু হলো, তখন আমি চিন্তা করলাম যে না, আমি যে জিনিসটা জন্য আসলে আমার একটা মানে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মেডিকেলে চান্স পাই নাই, সেই জিনিসটা যাতে কোনো স্টুডেন্ট ফিল না করে। এই জন্য আমি যেটা করি, প্রত্যেকটা কোর্সে ক্লাস তো থাকবেই, বাট এক্সাম আমরা চেষ্টা করি মিনিমাম একটা ডেইলি, ম্যাক্সিমাম যাতে আমরা 2টা এক্সামও রাখতে পারি। সাথে আমরা প্রিন্টারটা তো নিয়ে আসলামই, ওটা তো স্পেশালি ইউনিক একটা ফিচার নিয়ে আসলাম, বাট এক্সামটা এই জন্যই নিয়ে আসা মূলত, মানে আমার জীবন থেকে আমি শিক্ষা পেয়ে তোমাদের জন্য এই এক্সাম গুলো নিয়ে আসা। আচ্ছা, তো লাস্টে আমরা চলে আসছি এখন, মানে তোমার জুনিয়র যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে, তাদের জন্য তোমার পক্ষ থেকে যে কোনো 3টা অ্যাডভাইস দিয়ে দাও তো, যে 3টা অ্যাডভাইস, যে 3টা জিনিস ফলো করলে ওরা সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারবে। ভাইয়া, জুনিয়রদের উদ্দেশ্যে আমার হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস থাকবে যে ওরা যেন মেন্টালি ডিসেবল না হয়, ওরা যেন একটু মানসিকভাবে শক্ত থাকে। অনেক লম্বা একটা জার্নি হবে ওদের, সেকেন্ড টাইম জার্নিটা। সো এই জার্নিটায় উঠানামা কিছু থাকবে, কিছু এক্সামে ওরা দিবে পারবে না, ওরা যেন হতাশা না হয়, আশা ছেড়ে না দেয়, শেষ পর্যন্ত যেন লেগে থাকে। শেষ পর্যন্ত যদি সে লেগে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা না একটা জায়গায় সে কবুল করবে তাকে। ইনশাআল্লাহ। প্রথম। দ্বিতীয় নম্বর যে অ্যাডভাইসটা সেটা খুবই আমার গুরুত্বপূর্ণ আমার নিজের কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে যে সে যখন এক্সাম দিবে, একটা অধ্যায়ের উপর যখন এক্সাম দিবে, সে যেন একটা জায়গায় এক্সাম নির্ভর হয়। অনেকে থাকে না যে বিভিন্ন কোর্সে সে এক্সাম দিয়ে বেড়ায়। ওই সময়টা কিন্তু ওর ওই কনফিডেন্স লেভেলটা 0 হয়ে যায়। আমি যে কোর্সে পড়ি সেই কোর্সের প্রত্যেকটা কোয়েশ্চেন আমার জানা। আমার কোথা থেকে আসবে, আমার টিচার কিন্তু সেই জায়গা থেকে আমাকে পড়াইতেছে। তো আমি ওই জায়গায় ওই কোয়েশ্চেন গুলো সলভ করতেছি। হ্যাঁ, তুমি এক্সট্রা কোয়েশ্চেন সলভ করতে পারো। তোমার অনুশীলনী কোয়েশ্চেন আছে, প্লাস কোয়েশ্চেন ব্যাংকে সলভ আছে। কিন্তু অন্য একটা মানে কোর্স বা অন্য একটা প্ল্যাটফর্ম যখন কোয়েশ্চেন করে, তারা কিন্তু হাইলি ভাবে করার চেষ্টা করে বা অনেক কঠিন করার ট্রাই করে। ওই এক্সামে যেয়ে যদি কোয়েশ্চেন গুলো না পারে এক্সামের আগে, ধরেন আমার কালকে এক্সাম, আমি আজকে আমার প্ল্যাটফর্ম এটা, আমি অন্য প্ল্যাটফর্মের কোয়েশ্চেন এক্সাম দিতে যেয়ে দেখতেছি আমি 40 পাইতেছি বা 35 পাইতেছি। এই যে একটা ধাক্কাটা লাগে, এই যে কনফিডেন্স লেভেলটা যে ব্রেক হয়ে যায়, আসলে কিন্তু মেইন এক্সামে কোয়েশ্চেন অতটাও কঠিন হবে না। আমি যে না, আমি এক্সাম দিতেছি, যে ফ্লোতে দিতেছি ওইভাবেই কিন্তু কোয়েশ্চেন আসবে। ওই যে আমার কনফিডেন্স লেভেলটা আমার 0 হয়ে যাচ্ছে। কিরে আমি এত বছর ধরে পড়লাম, এখানে এসে আমি এত কম পাইতেছি। তার মানে আমার কি প্রিপারেশনটা হয় নাই? এই যে একটা ধাক্কাটা, এটার জন্য কোন স্টুডেন্ট মানে পার্সোনালি না নেয়। আমার জুনিয়রদের কাছে সেটাই আমি বলব যে তুমি যেখানেই যেভাবেই পড়তেছো, যতটুকু তুমি এক্সাম দিতেছো, ওই ফ্লোটাই নিয়ে যাবা শেষ পর্যন্ত। অ্যান্ড এক্সামে ততটুকুই তুমি এক্সিকিউট করে আসবা, ইনশাল্লাহ পেয়ে যাবে কোন তোমাদের সাফল্য। খুবই আর ইম্পর্টেন্ট। লাস্টে হ্যাঁ, হচ্ছে বলো বলো। অ্যাডভাইস এটাই যে হচ্ছে লাস্ট অ্যাডভাইসটা হচ্ছে নরমালি যে তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, যে তোমাকে মন শান্ত রাখতে হবে। এজন্য হুম, হুম। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়তেই হবে। এন্ড বেশি বেশি ইস্তেগফার যদি করতে পারো সেটা করবা। আর নিজের সাথে লেগে থাকতে হবে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত জয়ের সাথেই দেখা হবে। ভেরি গুড। খুবই মানে মানে ইফেক্টিভ কয়েকটা অ্যাডভাইস দিলা। বিশেষ করে সেকেন্ড অ্যাডভাইসটা আমার খুবই ভালো লাগছে, এক্সাম সিস্টেমটা। তো অনেকেই মনে করে যে আসলেই আমি অনেক জায়গায় পরীক্ষা দিলে আমার হয়তোবা প্র্যাকটিসটা বেশি হবে। বাট এটা যে আসলে হিতে বিপরীতটা হচ্ছে, এটা কিন্তু ওরা হুম, আসলে বুঝতে পারে না। তো আমি বুঝতে অনেক পারেন সময় আসলে। দেখি যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের এক্সাম ব্যাচেও অনেক সময় অনেক স্টুডেন্টকে পাইতাম যারা বলত যে, "ভাই, আমি তো আসলে আপনাদের এক্সামে এত মার্ক পাচ্ছি, বাট অন্য জায়গায় এক্সাম দিয়ে তো আমি কম মার্ক পাচ্ছি।" বাট ওরা আমি এটা জিনিসটা তোমার থেকে ধরতে পারলাম যে আসলে জিনিসটা হচ্ছে এরকম যে আসলে আমরা যেভাবে পড়াচ্ছি হয়তোবা আমরা আমার স্ট্র্যাটেজিতে আমাদের এক্সাম গুলো হচ্ছে বা কোয়েশ্চেন প্যাটার্নটা হুম, সেরকম হচ্ছে, বাট সে যখন অন্য জায়গায় যাবে এক্সাম ব্যাচে ভর্তি হয় তখন কিন্তু সেই স্ট্র্যাটেজিটা পাবে না। সো প্র্যাকটিস তো হুম, আসলেই আলটিমেটলি ঘুরায় ফেরায় তুমি হয়তোবা একটা জায়গায় পরীক্ষা দাও, সেখানকার কোয়েশ্চেনটাই আবার তুমি রিপিটেড দাও, মানে একটা এক্সাম দিছো, প্র্যাকটিস করো আরো ২ বার ৩ বার। বাট আসলে হুম। ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়াইলে হচ্ছে কি তোমার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পোর্টেন্ট ছিল। এনিওয়ে, তো আমরা অনেক কথাই বললাম এবং খুবই গুরুত্বপূর্ণ
কথাবার্তা বলছো এবং স্টুডেন্টরা আশা করি তোমার এই কথাগুলা থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাবে। অনেক ধন্যবাদ হামজা। ভর্তি হও। ইনশাআল্লাহ তোমাদের সাথে তো খুব শীঘ্রই দেখা হবে। মনে হয় তোমাদের গ্রুপে আলাপ করতেছে যে ঢাকায় আসার জন্য। আমি ঈদের পর ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ভালো থাকো, ইনশাআল্লাহ। সুস্থ থাকো। আঙ্কেল আন্টি এবং তোমার ভাইয়াকে আমার সালাম দিও। আমার খুবই ভালো লাগছে যে তোমার ফ্যামিলি এতটা সাপোর্ট করছে এবং আমি চাই প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সেকেন্ড টাইমারকে যেন এভাবে সাপোর্ট করে। ভালো থাকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম।